আজকে আমরা চলে এলাম আমাদের চিকমাগালুর ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। কয়েকদিন আগে আপনাদের কাছে উপস্থাপনা করেছিলাম আমাদের চিকমাগালুর ভ্রমণের প্রথম পর্বের ভিডিও, যেখানে আমরা আমাদের প্রথম দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থানগুলি তুলে ধরেছিলাম ছোট করে। আজকে আমরা চিকমাগালুর সিটি থেকে দ্বিতীয় দিনে চলেছি কেম্মানগুড়ি হিল স্টেশনের দিকে। ঝাঁ চকচকে সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে, কখনো দুপাশে ঘন জঙ্গল, আবার কখনো ছোট ছোট গ্রাম পেরিয়ে চলেছি অত্যন্ত দ্রুত গতিতে। আজকে আমাদের প্রথম এবং অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান হলো বিখ্যাত দেবীরাম্মা টেম্পল। এই দেবীরাম্মা টেম্পল পশ্চিমঘাট পর্বতমালার চন্দ্রদ্রোণা হিল রেঞ্জের আন্ডারে 3000 ফিট উচ্চতায় অবস্থিত। চিকমাগালুর সিটি থেকে কম বেশি 30 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করার পরে আমরা পৌঁছে গেলাম এখন দেবীরাম্মা টেম্পলের প্রেমিসেসের মধ্যে। সম্পূর্ণ চত্বরটা আপনাদেরকে দেখাচ্ছি আমি 360 ডিগ্রি ভিউতে। অসাধারণ অবস্থান এই মন্দিরের। এটি প্রকৃতপক্ষে দুর্গা মন্দির। মন্দিরের পেছনেই কিছু দূরে চন্দ্রদ্রোণা হিল রেঞ্জের পাহাড়গুলি অসাধারণ দেখতে লাগে। পুরো মন্দির চত্বরটি অত্যন্ত নির্জন এবং নিস্তব্ধ। প্রকৃতপক্ষে এখানে আপনি যদি কথা না বলেন তাহলে শুধুমাত্র বাতাসের শব্দ, কিছু পাখির শব্দ ছাড়া আর কোনো শব্দ চারপাশে নেই। দূরে ঘন জঙ্গল, সামনেই গাড়ি পার্কিং লট যেমন দেখতে পাচ্ছেন, এবং পুরো চত্বরটা অসাধারণ সুন্দর। চিকমাগালুর এবং আশেপাশের সমস্ত অঞ্চলের মানুষের কাছে এই দেবীরাম্মা টেম্পল অত্যন্ত পবিত্র এবং বিখ্যাত একটি মন্দির। স্থানীয় লোককথা অনুযায়ী আমরা জানতে পারলাম যে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার পরে নাকি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। সেই থেকেই এখানে দেবীর অবস্থান। মূল মন্দির চত্বরের বাইরে অসাধারণ কাঠের কারুকার্য রয়েছে, যা দেখে যে কোনো পর্যটক বা তীর্থযাত্রী প্রত্যেককেই বাকরুদ্ধ হয়ে যেতে হয়। প্রকৃতপক্ষে বলতে হয়, এত নিখুঁত কাঠের কারুকার্য বা ভাস্কর্য আমি এর আগে কোথাও দেখিনি। মন্দিরের পিলারগুলিতেও অসাধারণ সুন্দর কাজ করা রয়েছে। পিলারগুলি পাথরের, প্রত্যেকটি কাঠের প্যানেলে এত ঘন এবং সূক্ষ্ম কারুকার্য, যা সত্যি যে কোনো মানুষকে হতবাক করে দেবে। আমরা অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে কাঠের এই কাজগুলি দেখছিলাম। অসাধারণ মন্দির চত্বর। আমরা যে সময় পৌঁছেছিলাম সেখানে আর কোনো পর্যটক বা তীর্থযাত্রী কেউ ছিল না। শুনলাম প্রতি বছর দীপাবলির সময় এখানে বড় মেলা বসে এবং উৎসব হয়। তখন প্রায় কয়েক লক্ষ লোক জমায়েত হয় এই মন্দির প্রাঙ্গণে। তখন এখানে বিশেষ উৎসব এবং পূজা অর্চনার আয়োজন করা হয়। চারপাশে কাঠের কারুকার্যগুলো দেখে আমরা মন্দির চত্বরটার চারপাশটা একবার ভালো করে দেখলাম। গোল হয়ে চারপাশে একটা করিডোর রয়েছে, যেখানে তীর্থযাত্রীরা বিশেষ পূজা অর্চনার সময় বা বার্ষিক ফেস্টিভ্যালের সময় এখানে এসে জড়ো হন বা তারা বিশ্রাম নিতে পারেন। এখানে একটি ছোট্ট শিব মন্দির আছে, পাশেই নন্দীর মূর্তি। দেবীরাম্মা মন্দির দর্শন করে এবং এখানে বেশ কিছুক্ষণ থেকে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। দেবীরাম্মা মন্দির দর্শন করার পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বিখ্যাত কালহাট্টি ওয়াটারফলস এবং
তৎসংলগ্ন মহাদেবের মন্দির, যেটা বীরভদ্রেশ্বরা টেম্পল হিসাবে বিখ্যাত। এখন আমরা এগিয়ে চলেছি সেই পথে। অপূর্ব সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথে আমরা এগিয়ে চলেছি। দুপাশে কোথাও ঘন জঙ্গল, আবার কোথাও বা ছোট ছোট পাহাড়ি জনপদ এবং প্রত্যন্ত গ্রাম চোখে পড়ছে। আমাদের ড্রাইভার দাদা কান্নাড় ভাষায় গান চালিয়ে দিয়েছে গাড়ির মধ্যে, সেটাও বেশ শুনতে ভালো লাগছে। চিকমাগালুর সিটি থেকে এই কালহাট্টি ওয়াটারফলস এবং টেম্পল অ্যাভারেজ 60 কিলোমিটার দূরত্বে। আবার কেম্মানগুন্ডি হিল স্টেশনের মোটামুটিভাবে 10 কিলোমিটার আগে এই জলপ্রপাতটি অবস্থিত। আমাদের আজকে ফাইনাল ডেস্টিনেশন কেম্মানগুন্ডি হিল স্টেশন, আমরা সেই দিকেই এগিয়ে চলেছি। কালহাট্টি ওয়াটারফলস এবং তৎসংলগ্ন মন্দির দর্শন করার পরে আমরা সরাসরি চলে যাব কেম্মানগুন্ডি হিল স্টেশনে। পাহাড়ি প্রকৃতির অনবদ্য সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। দুপাশে ঘন জঙ্গল, একদিকে পাহাড়ের ঢাল বরাবর গভীর খাদের দিকে নেমে গেছে, আবার উল্টো দিকে পাহাড়ের ঢাল বরাবর ওপর দিকেও উঠে গেছে একই রকম ঘন অরণ্য। দেবীরাম্মা টেম্পল থেকে অনেকক্ষণ আসার পরে আমরা অবশেষে পৌঁছে গেলাম কালাহাট্টি ফলস এবং মন্দিরের দোরগোড়ায়। আমরা এখন ঢুকছি কালাহাট্টি ফলস এবং তৎসংলগ্ন টেম্পল দেখতে। যে গেট দিয়ে আমরা ঢুকলাম তার পাশে একটা ছোট ঘর আছে যেখানে জুতো খুলে ঢুকতে হয়। তারপর এই ছোট ছোট সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হয়। দূর থেকেই জল পড়ার শব্দ কানে আসছে। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের ঠিক নিচে মন্দিরটা এবং তার পাশেই আছে কালাহাট্টি ওয়াটারফলস, যার শব্দ অনেকটা দূর থেকেই শোনা যায়। বেশ ভিড় আছে আজকে। এই মন্দির প্রকৃতপক্ষে মহাদেবের মন্দির, যেটি বীরভদ্রেশ্বরা টেম্পল হিসেবে বিখ্যাত, এবং এই কালহাট্টি মন্দির একটি গুহা মন্দির, অর্থাৎ যে মন্দিরটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু পাহাড়ের নিচে একটি গুহার মধ্যে অবস্থিত। এই কালহাট্টি ওয়াটারফল এবং বীরভদ্রেশ্বরা টেম্পল
চিকমাগালুর ডিস্ট্রিক্টে তারিকেরি তালুকের মধ্যে অবস্থিত এবং আপনাদের একটু আগে যখন দেখিয়েছিলাম দেবীরাম্মা টেম্পল, সেটি কিন্তু পশ্চিমঘাট পর্বতমালার চন্দ্রদ্রোণা হিল রেঞ্জের মধ্যে অবস্থিত। এখানে এই কালহাট্টি ফলস এবং তৎসংলগ্ন মহাদেবের মন্দিরটিও চন্দ্রদ্রোণা হিল রেঞ্জের আন্ডারেই পড়ে। পাহাড়ের ওপর থেকে ছোট্ট জলপ্রপাত নেমে আসছে মন্দিরের ঠিক পাশ দিয়ে এবং তারপর উল্টো দিকে বয়ে চলেছে। এখানে আপনাকে মন্দিরের মধ্যে ঢুকতে গেলে এই জলের ওপর দিয়ে পা ডুবিয়েই ঢুকতে হবে। মন্দিরের ভিতরে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ, যেমন বেশিরভাগ মন্দিরেই থাকে। জলপ্রপাতের জলে অনেকে স্নান করছেন। এই সমস্ত পাহাড়ি জলপ্রপাতের জলে অনেক রোগমুক্তি ঘটে। এখানে অনেক এসেনশিয়াল মিনারেলস থাকে, যেগুলো স্কিন ডিজিজ সহ অনেক রকম রোগকে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে পারে। জলের তলাটা একেবারে স্বচ্ছ, পরিষ্কার জল। আমার সাথে রয়েছে আমার মেয়ে তিতলি এবং আমার ওয়াইফ তিথি। তিতলি জলের মধ্যে নেমে ভীষণ আনন্দ পেয়েছে এবং স্বচ্ছ জলের তলায় যে অজস্র নুড়ি পাথর পড়ে রয়েছে সেইগুলো কুড়িয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। চারপাশে তীর্থযাত্রী এবং পর্যটকদের যথেষ্ট ভিড়। একটা কথা আপনাদেরকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই কালহাট্টি মন্দির কিন্তু অনেক প্রাচীন মন্দির। প্রখ্যাত ঐতিহাসিকদের মত অনুযায়ী বিজয়নগর সাম্রাজ্যের সময়ে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল। জলপ্রপাতটি ঠিক যে জায়গায় পড়ছে তার দুপাশে দেখতে পাবেন অনেকগুলি প্রকোষ্ঠ, যেগুলো পাহাড়ের পাথরের দেওয়ালের গায়ে রয়েছে। এই প্রত্যেকটি প্রকোষ্ঠের মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবী। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, জলপ্রপাতের দুপাশে রয়েছে খুব সুন্দর করে এলিফ্যান্ট স্টোন কার্ভিংস। এই যে হাতির কার্ভিংসগুলো, এগুলো মন্দিরে ঢোকার সামনেও রয়েছে। এগুলোকে এখানে খুব পবিত্র বলে মানা হয়। অর্থাৎ স্থানীয় অধিবাসীদের কাছ থেকে জানতে পারলাম যে এই এলিফ্যান্ট কার্ভিংসগুলোর মানে হচ্ছে যে এগুলোর হিলিং প্রপার্টি আছে। অর্থাৎ মানুষ অসুস্থ হয়ে পড়লে বা মানুষের কোনো জটিল সমস্যা হলে সেখান থেকে এরা মানে রক্ষা করতে পারে। সেইটাকে মানে বিচার করে বা সেইটাকে মেনে এই এলিফ্যান্ট স্টোন কার্ভিংসগুলো এখানে তৈরি করা হয়েছে। জলপ্রপাতের পাশে একটা ভাঙাচোরা সিঁড়ি আছে। কতগুলো সিঁড়ির ধাপ বেয়ে আমি ওপরের দিকে উঠে গেছিলাম। সেখান থেকে দেখা গেল যে ভেতরের দিকে জঙ্গলের মধ্যে দিয়ে যেখান থেকে নদীটা নেমে আসছে এবং জলপ্রপাতটা তৈরি হচ্ছে, সেই জায়গাটা ওপরের অংশ থেকে নিচের অংশটা এখানে দেখা যাচ্ছে। চারপাশটা অপূর্ব সুন্দর, চতুর্দিক আরণ্যক পরিবেশ এবং তার মধ্যে প্রাচীন পাহাড় এবং পাহাড়ি গুহার মধ্যে এই মন্দিরের অবস্থান। কালহাট্টি টেম্পল এবং জলপ্রপাতে সামনে আমরা বেশ অনেকক্ষণ সময় ছিলাম এবং এখানে প্রচুর ছবি তুলে তারপরে আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। কালহাট্টি ফলস এবং তৎসংলগ্ন মহাদেবের মন্দির দর্শন করে আমাদের এবারে পরবর্তী গন্তব্য হলো কেম্মানগুন্ডি হিল স্টেশন। কেম্মানগুন্ডি হিল এখান থেকে মোটামুটিভাবে 10 থেকে 12 কিলোমিটার রাস্তা। অত্যন্ত সুন্দর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। ওপরের আকাশ ঝকঝকে নীল, পেঁজা তুলোর মতো মেঘ মাঝে মাঝে ভেসে বেড়াচ্ছে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল। একদিকের জঙ্গল পাহাড়ের খাদ বরাবর নিচের দিকে নেমে গেছে এবং উল্টো দিকের জঙ্গল পাহাড়ের ঢাল বরাবর উপর দিকে উঠে গেছে। একেবারে লাস গ্রিনারি বলতে যা বোঝায় ঠিক তাই। এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, আমরা
চিকমাগালুর সিটি থেকে আসার পরে প্রথমে যে দেবীরাম্মা টেম্পল এবং তারপরে এই কালাহাট্টি ফলস এবং টেম্পল দেখলাম। এই পুরো রিজিয়নটা কিন্তু পড়ে পশ্চিমঘাট পর্বতমালার চন্দ্রদ্রোণা হিল রেঞ্জের মধ্যে, একথা আমি আগেই বলেছি। আর এরপরে যে আমরা কেম্মানগুন্ডি হিল স্টেশনে যাচ্ছি সেই অংশটা কিন্তু পড়ে পশ্চিমঘাট পর্বতমালার বাবা বুদানগিরি রেঞ্জের মধ্যে। আমরা প্রায় চলে এসেছি কেম্মানগুন্ডি হিল স্টেশনের কাছাকাছি। মূল রাস্তা থেকে এখন আমরা বাঁ দিকে একটি পাথুরে রাস্তায় ঢুকে পড়েছি। বেশ ঝাঁকুনি হতে হতে গাড়ি চলেছে। আমাদের পরবর্তী গন্তব্য হলো হেব্বে ফলস, যেটা কেম্মানগুন্ডি হিল স্টেশনের প্রধান আকর্ষণ। অবশেষে আমরা পৌঁছে গেলাম কেম্মানগুন্ডি হিল স্টেশনের ওপরে। এখান থেকেই আমরা যাব হেব্বে ফলসের দিকে। এই যে জিপটা সামনে দাঁড়িয়ে আছে দেখছেন, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ। এখানে আপনাদেরকে দু একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এইটা হচ্ছে কেম্মানগুন্ডি হিল রিসর্ট। এই জায়গা থেকে আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্টের জিপে করে যেতে হবে হেব্বে ফলসের দিকে। এখানে আমরা আমাদের যে ট্যুরিস্ট ক্যাবে করে এলাম সেটা এখানে পার্কিং করা থাকবে এবং এই কেম্মানগুন্ডি হিল রিসর্টের ভেতরেই আছে টিকিট কাউন্টার, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারদের কাছ থেকে হেব্বে ফলস যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য হচ্ছে পার হেড 700 টাকা করে। চিলড্রেনদের ক্ষেত্রেও ফুল টিকিট আফটার 5 ইয়ার্স। আমরা কেম্মানগুন্ডি হিল রিসর্টের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপর টিকিট কাউন্টার থেকে 3 জনের টিকিট কেটে নিয়ে জিপে উঠে বসলাম এবং হেব্বে ফলসের দিকে আমাদের যাত্রা শুরু করলাম। কেম্মানগুন্ডি হিল রিসর্ট থেকে হেব্বে ফলসে যাওয়ার রাস্তাটি অত্যন্ত সুন্দর। মানে প্রকৃতপক্ষে বলতে গেলে একেবারে পিকচার্স কিউ নেচার। পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, কেম্মানগুন্ডি হিল রিসর্টের টিকিট কাউন্টার থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের যে জিপে করে আমরা চলেছি সেই রাস্তাটা কিন্তু হেব্বে ফলস পর্যন্ত প্রায় 10 থেকে 12 কিলোমিটার এবং এই পুরো রাস্তাটাই কিন্তু বাম্পি রোড, অর্থাৎ পাথুরে রাস্তা। বেশ ভালো রকম ঝাঁকুনি খেতে খেতে জিপে করে আমাদের যেতে হচ্ছে। আকাশ ঝকঝকে পরিষ্কার, চারপাশে পাহাড়ি উপত্যকাগুলো চোখ জুড়ানো সুন্দর। কোথাও পাহাড়ি উপত্যকা, ছোট ছোট ভ্যালি, আশেপাশে অসংখ্য ছোট বড় পাহাড় শ্রেণী, ভ্যালিতে বিভিন্ন ধরনের গাছপালার সারি, তার মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা পথ। পুরো পথটাই এখানে নুড়ি পাথরে ভর্তি এবং লাল মাটির রাস্তা। জিপে যেতে গেলে রীতিমতো ঝাঁকুনি খেতে খেতেই এগিয়ে যেতে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এখানকার প্রকৃতি এতটাই সুন্দর, এতটাই দৃষ্টিনন্দন যে এই পথে যাওয়ার জন্য যে কষ্টটুকু হয় সেটুকু কিন্তু আপনার মনেই থাকবে না। পুরো প্রকৃতি, যাত্রাপথের যে সামান্য কষ্ট সেটুকু আপনাকে সম্পূর্ণরূপে ভুলিয়ে দেবে। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি অসাধারণ প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। অনেকটাই সময় লাগে কেম্মানগুন্ডি হিল রিসর্ট থেকে হেব্বে ফলস যেতে, কারণ যেহেতু পাহাড়ি রাস্তা এবং পুরোটাই বাম্পি রোড, সেহেতু
জিপ এগিয়ে চলেছে ঝাঁকুনি খেতে খেতে, এবং খুব জোরে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। আঁকাবাঁকা পাহাড়ি পথে আমরা প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। এই যে অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু ভদ্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত অরণ্য। অসংখ্য বুনো ঝোপঝাড়, আবার কোথাও বা বিশাল বড় বড় গাছপালা। অরণ্যের বিভিন্ন দিকে গাছপালার বিভিন্ন রকম শেড চোখে পড়ছে। সর্বত্রই সবুজ, কিন্তু সবুজের মধ্যেও যে কত রকমের শেড, সেটা এখানে দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয়। এই রাস্তায় সমস্তই ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ চলাফেরা করে। বাইরের কোনো প্রাইভেট ভেহিকলস এখানে অ্যালাউড নয়। আমরা এগিয়ে চলেছি গভীর অরণ্যের মধ্যে দিয়ে। প্রায় মিনিট 40 রাস্তা একটানা আসার পরে ধীরে ধীরে চারপাশের অরণ্য হঠাৎই পাতলা হয়ে এলো, এবং আমরা ঢুকে পড়লাম কফি এস্টেটের মধ্যে। আপনারা অনেকেই জানেন যে কর্ণাটকের চিকমাগালুরু হচ্ছে কফির জন্য বিখ্যাত। ইনফ্যাক্ট এখানেই ভারতবর্ষের প্রথম কফি চাষ শুরু হয়েছিল। আমরা যে রাস্তা দিয়ে এতক্ষণ এলাম কেম্মানগুড়ি ফরেস্ট রিসর্ট থেকে, সেখানে পুরো রাস্তাটায় এতক্ষণ পর্যন্ত কোনো কফি এস্টেট পাইনি। এইবারে আমরা কফি এস্টেটের মধ্যে ঢুকলাম, এবং যত এগোতে থাকলাম তত কফি বাগান ক্রমাগত ঘন হতে থাকলো। আমাদের জিপের পর্যটকেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, হইহুল্লোড় করছেন, মজা করছেন। আমরা এখন কফি বাগানের মধ্যে দিয়ে চলেছি। বিস্তীর্ণ কফি বাগান পথের দুপাশেই রয়েছে, এবং তার মাঝখানে বড় বড় গাছ দেখা যাচ্ছে। কফি বাগানকে ছায়া করে রয়েছে। কফি এস্টেটের মধ্যে দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট রাস্তা চলার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ আমাদের নামিয়ে দিল। এবং এখান থেকে আরও প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এবার ট্রেক করে যেতে হবে গভীর অরণ্যের মধ্যে দিয়ে। তারপরে আমরা হেব্বে ফলসে গিয়ে পৌঁছাবো। অরণ্যের মধ্যে দিয়ে এই হাঁটা পথটা অসাধারণ সুন্দর। সমগ্র পথটাতে এক টানা পাখির ডাক শুনতে পাওয়া যায়। সূর্যের আলো পড়েছে, তার সাথে গাছের ছায়াও রয়েছে। আলো আঁধারি পথ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে এই লালমাটির রাস্তা। আশেপাশে কফি বাগান তো রয়েইছে, তার সাথে রয়েছে বিশাল বড় বড় গাছ। আমরা একটু এগোতেই দেখতে পেলাম প্রচুর কফি গাছে এই সময় কফি ফল ধরে আছে। গাছগুলোতে কাঁচা ফল যেগুলো সবুজ রঙের, আর তার সাথে পাকা কফি ফল যেগুলো লাল রঙের, দুরকমই ধরে রয়েছে। এই দেখুন, প্রত্যেকটা কফি গাছে প্রচুর পরিমাণে থোকা থোকা কাঁচা এবং পাকা কফি ফল ফলেছে। আমরা হেঁটে চললাম অরণ্যের মধ্যে দিয়ে। প্রায় 25 মিনিট রাস্তা হাঁটার পরে আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রথম হেব্বে ফলসকে দেখতে পেলাম। অসাধারণ সুন্দর এই ওয়াটার ফলস গভীর জঙ্গলের মধ্যে এবং কফি এস্টেটের মধ্যে অবস্থিত। এই ওয়াটার ফলসটা ভদ্রা রিভারের ওপরে। ভদ্রা নদী পাহাড়ের ওপর থেকে দুটো ধাপে পাহাড়ের নিচে ঝাঁপিয়ে পড়ছে। সমগ্র চিকমাগালুর ডিস্ট্রিক্টের মধ্যে এই হেব্বে ফলস হচ্ছে মোস্ট স্পেকট্যাকুলার অ্যান্ড পপুলার ওয়াটার ফলস। এবং আমার জীবনে আমি যত ওয়াটার ফলস দেখেছি
তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ওয়াটারফলস এই হেব্বে ফলস, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হেব্বে ফলসের দুটি অংশ, একটাকে বলা হয় ডোড্ডা হেব্বে আর একটাকে বলা হয় চিক্কা হেব্বে। যে অংশটা আপনারা সামনে প্রথমেই দেখতে পেলেন, এই অংশটাকে বলা হয় ডোড্ডা হেব্বে, অর্থাৎ এই অংশটা হচ্ছে বিগার ফলস, মেন ফলস। ভদ্রা নদী নিচের দিকে নামার পরে বয়ে চলেছে অরণ্যের মধ্যে দিয়ে, এই অংশটা হচ্ছে ডোড্ডা হেব্বে, অর্থাৎ এইটা হচ্ছে বিগার ফলস, এটাকে বলা হয় মেন ফলস। আর এর ঠিক ওপর দিকে আছে স্মলার ফলস, যেটা হচ্ছে চিক্কা হেব্বে। একই ওয়াটারফলসের দুটো ধাপ, ওপরের অংশটা তুলনামূলকভাবে ছোট আর নিচের অংশটা বড়। পুরো ওয়াটারফলসটা 168 মিটার ওপর থেকে খাড়াই পাথরের দেওয়াল বেয়ে নিচে ঝাঁপিয়ে পড়ছে, প্রায় 560 ফুট উচ্চতা। এই দেখুন ওপরের অংশটা, যেটাকে বললাম চিক্কা হেব্বে, সেইটার ছবি তুলতে গেলে একটু দূরে যেতে হয়, না হলে সেটাকে অ্যাক্সেস করা যায় না। এই যে ওপরের অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে কিন্তু পৌঁছানো যায় না, এটা অত্যন্ত রিমোট এরিয়ার মধ্যে। ওই অংশটাকে বলা হয় চিক্কা হেব্বে। তারপরে পরবর্তী যে অংশটা নিচের দিকে নামছে, এইটা হচ্ছে বিগার ফলস, এইটাকে বলা হয় স্থানীয় ভাষায় ডোড্ডা হেব্বে। আমরা তো ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গেছি, এই সময়টা পুরোপুরি ড্রাই সিজন, কিন্তু এই সময়তেও আমরা ফলসের যে রূপ দেখেছি আর যে জলের পরিমাণ দেখেছি, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। বর্ষাকালে এই ফলসের যে কী রূপ হবে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কি ভয়ঙ্কর আকার এই ফলস ধারণ করতে পারে, তার আকার আকৃতি। ভদ্রা রিভার হেব্বে ফলসের আকার ধারণ করে নিচে পড়ার পরে গভীর অরণ্যের মধ্যে দিয়ে বয়ে চলেছে। হেব্বে ফলসের অপরূপ সৌন্দর্যের সাক্ষী থেকে এবং হেব্বে ফলসকে বেষ্টন করে থাকা অরণ্য প্রকৃতির বিশুদ্ধ এবং অকৃত্রিম সৌন্দর্যের ঘ্রাণ নিতে নিতে আমরা ফিরে চললাম পুনরায় আমাদের জিপ পার্কিং জোনের দিকে। সাথে আমাদের সঙ্গী হলো ভদ্রা রিভার। পুরো পথটা জুড়েই, অর্থাৎ যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এলাম বা ফিরে যাচ্ছি, আমাদের পাশে পাশে চলেছে ভদ্রা রিভার গভীর অরণ্যের মধ্যে দিয়ে। অসাধারণ সুন্দর এই অরণ্য, সর্বদাই পাখির ডাক একটানা। নদীর জলের পাশে আমার মেয়ে তিতলি এবং আমার ওয়াইফ, তারা বেশ কিছুক্ষণ, প্রায় 5-7 মিনিট বসেছিল অরণ্যকে উপভোগ এবং অনুভব করার জন্য। অকৃত্রিম বিশুদ্ধ প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফিরে এলাম আমাদের জিপ পার্কিং জোনে, এবং সেখান থেকে পুনরায় ফরেস্ট ডিপার্টমেন্টের জিপে করে আমরা ফিরে চললাম কেম্মানগুড়ি ফরেস্ট রিসর্টের কাছে, অর্থাৎ যেখান থেকে আমরা হেব্বে ফলসে আসার জার্নি শুরু করেছিলাম। পুনরায় সেই অসাধারণ প্রকৃতির অনবদ্য রূপ উপভোগ করতে করতে আমরা ফিরে চললাম আগের রাস্তাতে। এখানে কোথাও কোথাও ন্যাড়া পাহাড়, ধূসর হালকা সবুজ রঙের, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে বড় বড় গাছ, কোথাও ঝোপঝাড়। পুরো রাস্তাটার সৌন্দর্য প্রকৃত অর্থেই আপনাকে বাকরুদ্ধ করে দেবে। এই যে রাস্তাটা, যেখানে জিপে করে আস্তে আস্তে রীতিমতো ঝাঁকুনি খেতে হয়, কারণ রাস্তায় ছোট বড় অসংখ্য পাথরের ওপর দিয়ে জিপ লাফিয়ে লাফিয়ে চলে। এই রাস্তার কষ্ট আপনার শরীর বা মনের ওপর বিন্দুমাত্র প্রভাব বিস্তার করবে না, কারণ এখানে প্রকৃতি এতটাই ব্যতিক্রমী তার সৌন্দর্য। যাই হোক, প্রকৃতির এই দুর্দান্ত সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফিরে এলাম কেম্মানগুড়ি ফরেস্ট রিসর্টের কাছে, এবং সেখান থেকে জিপ থেকে নেমে আমরা আমাদের ট্যুরিস্ট ক্যাবে করে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন কেম্মানগুড়ি হিল। এখন আমরা চলে এসেছি সরাসরি কেম্মানগুড়ি পাহাড়ের ওপরে। কেম্মানগুড়ি পাহাড়ের ওপরে আসার পরে
বেশ কয়েক ধাপ বাঁধানো সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে এলাম। এই যে সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে একটা ছোট মতো প্ল্যাটিউ রিজিয়ান আছে, একটা বিরাট বড় পাথরের ঢাল। এই যে দেখা যাচ্ছে জায়গাটা, এটা অনেকটা উঁচুতে, এবং এখান থেকে পুরো কেম্মানগুড়ি পাহাড়ের চারপাশটা অসাধারণ দেখতে লাগে। উপরে ঝকঝকে নীল আকাশ, চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে নিচে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কেম্মানগুড়ি পাহাড়ের উপরে রোজ গার্ডেন। যদিও এখন শীতকাল, কিন্তু এখানে গোলাপের আধিক্য খুব বেশি চোখে পড়লো না। এই সিঁড়িগুলো দিয়েই ওপরে প্ল্যাটিউ রিজিয়ানটাতে ওঠা যায়। এইটা রোজ গার্ডেন, এবং ওপাশে যে ন্যাড়া পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে অনেকটা দূরে, অপূর্ব সুন্দর দেখতে। এটাই কিন্তু জেড পয়েন্ট ট্রেক করে যেতে হয় এই পাহাড়টার উপরে। আর একদিকে আছে বিরাট বড় চিলড্রেন্স পার্ক এই দিকটাতে, এবং তার সাথে আছে কেম্মানগুড়ি পাহাড়ের ওপরে খুব সুন্দর গার্ডেন, যেখানে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, বেশ কিছুক্ষণ বসেছিলাম। এবং এই গার্ডেনের একটা দিকে আছে সানসেট পয়েন্ট, যেখানে গোধূলি বেলায় খুব সুন্দর সানসেট দেখা যায়। ঘাসের লনগুলোতে বিকেলবেলা জল দেওয়া হচ্ছে, অপূর্ব সুন্দর প্রকৃতির রূপ। কেম্মানগুড়ি রোজ গার্ডেন, চিলড্রেন্স পার্ক এবং সানসেট পয়েন্ট দেখে আমরা বেরিয়ে চলে এলাম পার্ক থেকে। এবং এখন যে জায়গাটায় আছি সেটা হলো ট্যুরিস্ট ক্যাব পার্কিং জোন। এই জায়গাটাতে এসে আমি লোভ সামলাতে পারলাম না আকাশের ছবি তোলার। বিরাট বড় বড় মহিরুহ নীল আকাশের পটভূমিতে যেন ডানা মেলে দাঁড়িয়ে আছে, কি অপূর্ব দেখতে লাগছে। ঝকঝকে নীল আকাশ, পার্কিং লটটা একদম ফাঁকা, বিশাল বড়। এইখানে দেখুন একটা বোর্ড আছে, সেই বোর্ডে কান্নাড় ভাষায় লেখা আছে কেম্মানগুড়ি। সবুজ গাছের ডালপালাগুলো নীল আকাশের বুকে এমনভাবে মুখ তুলে তাকিয়ে আছে, যেন দেখে হুবহু মনে হয় পটে আঁকার ছবি। এখন আমরা আমাদের আজকের শেষ ডেস্টিনেশন হলো জেড পয়েন্ট বা 0 পয়েন্ট, যেটা কেম্মানগুড়ি হিল রোজ গার্ডেন থেকে বেরিয়েই ডান দিকে একটা ছোট টিকিট কাউন্টার আছে। সেখান থেকে পার হেড 30 টাকা করে টিকিট কেটে আমাদের এই পথে ট্রেক করে যেতে হবে। দুপাশে গভীর অরণ্য, অরণ্যের মধ্যে দিয়ে চলে গেছে লাল মাটির কাঁচা রাস্তা। কেম্মানগুড়ি রোজ গার্ডেন থেকে জেড পয়েন্ট পর্যন্ত পুরো রাস্তাটা হচ্ছে 3 কিলোমিটার। এই 3 কিলোমিটারের মধ্যে প্রথম 1.5 কিলোমিটার রাস্তাটা মোটামুটিভাবে কিছুটা চওড়া। এই এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, 1.5 কিলোমিটার যাওয়ার পরে একটা ছোট্ট পাহাড়ি জলপ্রপাত পড়বে, যার নাম হচ্ছে শান্তি ফলস। এবং ওই জলপ্রপাতটা ক্রস করে যাওয়ার পরে এই রাস্তাটা হয়ে গেছে অত্যন্ত সংকীর্ণ। সেই রাস্তাটা দিয়েও আবার 1.5 কিলোমিটার যাওয়ার পরে আমরা পৌঁছবো জেড পয়েন্ট। এই অ্যাকচুয়ালি জেড পয়েন্ট বা 0 পয়েন্ট হলো একটা ন্যাড়া পাহাড়, যে পাহাড়টার প্রায় 1500 মিটার উঁচু, এবং সেখান থেকে পুরো কেম্মানগুড়ি হিল এবং তার আশেপাশের যে রিজিয়নটা, পুরো পশ্চিমঘাট পর্বতমালার 360 ডিগ্রি ভিউ অসাধারণ দেখতে লাগে। এবং এই জেড পয়েন্ট বা 0 পয়েন্ট পাহাড়টাতে যাবার পরে আর তার চতুর্দিকে অন্য কোনো পাহাড় নেই, গভীর খাদ নেমে গেছে। আমরা সেই দিকেই এগিয়ে চলেছি অরণ্যের পথে ট্রেক করে, শেষ বিকেলের রোদ গায়ে মেখে। সম্পূর্ণ দূষণহীন অকৃত্রিম গভীর অরণ্যের পথে হেঁটে চলার যে কি আনন্দ, সেটা একমাত্র এই ধরনের অরণ্যের রাস্তায় যারা জীবনে কোনো না কোনো সময় হেঁটে গেছেন শুধু তারাই বুঝতে পারবেন। বিশেষ করে
শহরে যারা বসবাস করেন, যারা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে বিষাক্ত গ্যাস, ধুলো, বালি, ধোঁয়ার মধ্যে থাকতেই অভ্যস্ত, তাদের কাছে এই রকম গভীর অরণ্যের পথে হেঁটে যাওয়ার মুহূর্তগুলো যেন নতুন করে জীবন ফিরে পাওয়ার মতো। আমরা হেঁটে চলেছি জেড পয়েন্টের দিকে। আলো আঁধারি রাস্তা, কোথাও কোথাও চারপাশের গাছপালার ছায়া এমনভাবে ঘিরে ধরেছে যেন সেখানে রোদই পৌঁছচ্ছে না। আবার দূরে কিছু কিছু জায়গায় সূর্যের আলো খুব ভালোভাবে এসে পড়েছে। আমার ডান দিকে খাড়াই পাথরের দেওয়াল, এইখানে রাস্তা ধীরে ধীরে সরু হয়ে গেছে। মাথার উপরে আকাশ যথারীতি ঝকঝক করছে, পরিষ্কার আকাশ, নীল আকাশ। দূরে পাহাড় শ্রেণীগুলো হালকা কুয়াশায় ঢাকা। চারপাশে দেখুন গভীর অরণ্য। আমরা প্রায় চলে এসেছি শান্তি ফলসের কাছাকাছি। এইখানে রাস্তাটা অনেকটা সরু হয়ে গেছে। শান্তি ফলসের পরে জেড পয়েন্টে যাবার রাস্তা অনেক সংকীর্ণ। এই দেখুন, এইখানে পুরো রাস্তাটা কাদা হয়ে রয়েছে। শান্তি ফলসের জল রাস্তার উপর দিয়ে কিছুটা গিয়ে পুরো রাস্তাটাকে পিচ্ছিল করে দিয়েছে। সেই জন্য এখানে পাশে রোপ দেওয়া রয়েছে। এই রোপটা ধরে ধরে আস্তে আস্তে আসতে হয়, না হলে পা স্লিপ করে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের সামনেই শান্তি ফলস, যদিও এটাকে ঠিক জলপ্রপাত বলা উচিত নয়, এটা প্রকৃতপক্ষে একটি পাহাড়ি ঝর্ণা, ছোট ঝর্ণা, যেটা অরণ্যের ভেতর থেকে নিচের দিকে নেমে আসছে পাথরের চাতালের ওপর পড়ে, আবার উল্টো দিকে বয়ে চলেছে এবং খাদের মধ্যে চলে যাচ্ছে। এই দেখুন, এই দিকটাতে খাদের মধ্যে পড়ছে। সামনে এই যে রাস্তাটা দেখছেন, এইটাই চলে গেছে জেড পয়েন্টে যাবার রাস্তা। আমরা কিন্তু জেড পয়েন্ট পর্যন্ত পুরোটা যাইনি। আমার মেয়ে এবং ওয়াইফের আজকে সারাদিন প্রচণ্ড ঘোরাঘুরির জন্য তাদের পায়ে ব্যথা করছিল, সেই কারণে আমরা আর শেষ 1.5 কিলোমিটার যাইনি। আমরা শান্তি ফলস দেখি আবার ব্যাক করে এসেছিলাম। এই জায়গাটা হচ্ছে কেম্মানগুড়ি রোজ গার্ডেনের পাশে আপনাদেরকে যে টুরিস্ট ক্যাব পার্কিং জোন দেখালাম, সেইখান থেকে পুরো জেড পয়েন্টে যাবার রাস্তাটা দেখুন। দূরে পাহাড়ের ঢাল বরাবর একটা সরু ফিতের মতো রাস্তা চলে গেছে, সেটাই জেড পয়েন্টে যাচ্ছে। আর এখন যে পাহাড়টাতে আমি ফোকাস করেছি, এইটাই হচ্ছে জেড পয়েন্ট মাউন্টেন। অ্যাকচুয়ালি শান্তি ফলস পেরিয়ে আরও 1.5 কিলোমিটার যাবার পর এই পাহাড়টার উপরে ওঠা যায়, যেখান থেকে পুরো পশ্চিমঘাট পর্বতমালার 360 ডিগ্রি ভিউ আপনাকে এক কথায় বাকরুদ্ধ করে দেবে। যাই হোক, আজকে আমরা আমাদের পুরো ট্যুর কমপ্লিট করে এখন চিকমাগালুর সিটি ফেরার পথে যথারীতি ভালো রকম অন্ধকার হয়ে গেল। গভীর অরণ্যের পথ ধরে আমাদের গাড়ি ফিরে চলেছে চিকমাগালুর সিটির পথে। দুপাশে ঘন জঙ্গল, হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে, কারণ এই সময়টায় মোটামুটিভাবে টাইম ছিল প্রায় সন্ধ্যা 7:15। আর আপনারা অনেকেই জানেন পাহাড়ি অঞ্চলে সন্ধ্যা নামে কিছুটা তাড়াতাড়ি। গাড়ির হেডলাইটের আলো বেশি দূর পৌঁছতেও পারছে না, তার সাথে স্বাভাবিকভাবেই রাস্তায় অসংখ্য বাঁক, দুপাশে নিশ্ছিদ্র অন্ধকার, তার মধ্যে দিয়ে আমরা ফিরে চলেছি। আজকে আমাদের এই ট্যুরের ভিডিওটা কিছুটা বড় হলো, আমি বিস্তারিতভাবে দেখানোর জন্য। আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন এই প্রার্থনা করি।